আমার ছেলে কোনোদিন আমাকে একবার মা বলে ডাকে না, তো ভয় পায়। যেমন ও থাকে না, ও পাশে ওর দাদি, ও পাশে ওর ফুপ্পি, ও পাশে ওর দাদা, তিনজন ঘিরে রাখে ওকে। পরে ওরা আমি এত টানি, আসো আসো, আমার কাছে আসেই না। শুধু একটা কথাই বলে, কথা বললে দাদা আমাকে গেট লাগায় মারবে, দাদা আমাকে গেট লাগায় মারবে, খালি একটা কথা বলে। কিন্তু ভাইয়া আমি অনেকের মাধ্যমে, তো মানে ও যে মাদ্রাসা পড়ে সেখানে চেষ্টা করি, মানে সবার মাধ্যমে আমি প্রতিদিন চেষ্টা করি যে কার মাধ্যমে আমি একটু কথা বলতে পারবো। যখন আমি একটু সুযোগ পাই তখনই ওর আমি বলি যে আব্বু তুমি আমার সাথে কথা বলো না কেন? পরে বলে কি আম্মু আমি কথা বললে তো আমার দাদা তুমি যাওয়ার পর আমার গেট লাগায় মারবে, এই জন্য আমি কথা বলি না। আম্মু আমি তো তোমাকে ভালোবাসি, আম্মু আমি তো তোমাকে ভালোবাসি। বলে কি আম্মু আমি সকালে মাদ্রাসায় থাকি, 8টা বাজে, তুমি এসে আমাকে চুরি করে নিয়ে যাও, আমি তোমার কাছে থাকবো। মানে এখন লাস্ট বাবুকে দেখছেন কতদিন আগে? 4 রাতের দিন দেখছি। আমার শ্বশুর বলতেছে কি, আমার হাজবেন্ডে বলতেছে এই তুই ওরে এখন তালাক বল, তালাক বল, 1 তালাক বল, 2 তালাক বল। এখন আমার হাজবেন্ড বলতেছে না, বলে না, এই জন্য উনি কি করছে, আমার শ্বশুর আমার হাজবেন্ডে মারতে গেছে। পরে আমার আব্বু আবার হাত ধরছে, বিয়ে কি করেন, পাগল হয়েছেন, জামাইরে মারেন, এটা করছে। ভাই আমি বিশ্বাস করবেন না, ওইখানে এতগুলো মানুষের সামনে আমার আব্বুরে এতভাবে মারছে, আমার শ্বশুর অনেক মারছে। আমার বাবার শার্টটা পুরো ছিঁড়ে ফেলছে, আমার আব্বুর লুঙ্গিটা মানে পুরো খোলা গেছে। আর এদিকে আমার এই সাইডে আমার ননদ আমার মানে থাপ্পড় দিয়েছে, মারতেছে। পরে আমার মা আমার ছাড়াইতে গেছে। পরে আমার রেখা আমার আম্মুরে, আমার শাশুড়ি, আমার শ্বশুর, ননদ 3 জন মিলে ইচ্ছা মতো মারছে। আর ওই পাশে তো আমার আব্বুর মানে এরকম অবস্থা, আব্বু কি করছে, লুঙ্গিটা কোনো মতো নিয়ে আব্বু দৌড় দিয়েছে বাহিরে। পরে অনেক মারছে আব্বু, মারার পরে তখন তো আমার আর ভালো লাগতেছে না। পরে আমি বলতেছি যে আমি আব্বু মার সাথে বাসায় যাব, কিন্তু ওখানে আরও যারা ছিল ওরা বলতেছে কি না যাও না, গেলে জিনিসটা বড় হবে, থাক। ওয়ারড্রপের ওই যে একটা হ্যাঙ্গার থাকে এরকম মোটা সাইডে পাটে, সেই হ্যাঙ্গার দিয়ে মানে ওই লাঠিটা দিয়ে আমাকে মানে এত পরিমাণ মানে মারধর করে, প্রচুর মারধর করছে সেদিন। কিন্তু মানে আমি অনেক বলতেছিলাম যে আমি কী করছি, আমার কি এমন, আমি জাস্ট রিক্সা নিতে কেন বলছি, এটার জন্য উনি আমাকে এভাবে মারে। তখন আমি খুব ছোট, আমার মানে প্রেগনেন্ট। তারপর আমার মানে অনেকক্ষণ মারধর করছে। পরে আমি কান্না করতেছি, কিছুক্ষণ পরে বলে কি উঠো, 1 গ্লাস পানি আছে, বলে কি উঠো ওই পানি খাও। পরে তখন তো ভাই আমার তো রাগ করাটা স্বাভাবিক। পরে বলে কি না আমি পানি খাবো না, সরেন, আপনি আমাকে এতক্ষণ মারছেন। পরে পানি খেতে দেখে আবার ওই লাঠিটা আনছে, লাঠি আইনা উনি আমার পায়ের পাতা মানে বুড়ো আঙুলটা এক হাতে এভাবে ধরছে, আর আরেক হাতে এভাবে মানে ঢোল যেরকম বাড়িয়ে দেয় এরকম মানে ইচ্ছা মতো মানে এরকম করতেছে। আমার খুব কষ্ট হইতেছিল। পরে ড্রেসিং টেবিল, একটা টেবিল ছিল, ছোট টেবিল, মানে বসে যে সাজগোজ করে, ওই টেবিলটা আমার দূর থেকে এভাবে মানে উড়ায় মারছে। আমি জাস্ট মাথাটা এভাবে সরাই ফেলছি, পরে দেয়ালে লাগছে। আমার নাম মোসাম্মদ সনি আক্তার মুনিয়া। মুনিয়া হয়েছেটা কি? জি হয়েছেটা কি? আমার এখানে আসার মূল কারণ হচ্ছে আমার বাচ্চা, আমার ছেলের জন্যই আসছে এখানে। আমি যখন খুব ছোট, আমার সবাই মতো মানে 14 বছর বয়স, 14 থেকে 15, 14 প্লাস আর কি, ক্লাস 9-এ উঠেছি। তো ফ্যামিলিগতভাবে আমার বিয়ে হয়। তো বিয়ে হয়, যেদিন আমার বিয়ে হয় সেদিন আমাকে মানে দেখতে আসার কথা ছিল আমার মানে শ্বশুর বাসা থেকে। আমার বয়স কত? 14 প্লাস। 14? হ্যাঁ। মানে 15 তখনও হয়নি? না, তখনই বিয়ের জন্য দেখতে আসছে। হ্যাঁ। তো আসলে সেদিন যে মানে বিয়ে হবে আমরা কেউ জানতাম না যে আমাদের বাসা আমার বিয়ে, আমার ফ্যামিলি কেউ জানতো না। মানে আমার যার সাথে বিয়ে হয় সে হচ্ছে আমার বোন, মানে আমরা 3 বোন, আমার বোনের খালা শাশুড়ির দেবর সম্পর্কে কি বিয়ে হয়। তো আমার বোনের ননদের বিয়ের মধ্যে আমি যখন যাই তখন আমার শাশুড়ি আমাকে দেখে সে মানে অনেক পছন্দ করে। তারপর উনি আমার বাসায় ফার্স্টে মানে সেদিনই উনি আমার বোনের বাসায় গেছি, দেখার পরে উনি মানে আমার বাসায় আসছিল, এসে আমার আম্মুকে মানে করছে, প্রস্তাব জানায়। তখন আমি ক্লাস 9-এ উঠছি, আমি সায়েন্স নিয়েছিলাম আর কি। আমার বই টই সব তার কিছুদিন আগে আনছে। তো আমার আম্মু ডিরেক্টলি না বলে দিছে যে না আমার মেয়ে মাত্র ক্লাস 9-এ উঠছে, ও বয়স কম, ওকে আমরা বিয়ে দিব না। তো না করে দিচ্ছে। এখন আমার শাশুড়ি, আমার বোনের ননদের যেদিন বিয়ে হয় মানে বৌভাত, মানে হাজব্যান্ডের বাসায় যেদিন বৌভাত হয় সেদিন উনিও যে কোনোভাবে আর কি আমার ফ্যামিলিকে যাইতে বললো ওনাদের বাসায়। মানে আমার শ্বশুরবাড়ির অবস্থা বিরাট অবস্থা ছিল ওনাদের। তো মানে ওনাদের বাড়িঘর দেখানোর জন্য যেভাবে হোক ওনাদের বাড়িঘর যদি কেউ দেখে যে কেউ পছন্দ করবে এরকম আর কি।
পরে ওখানে গেছে, যার পরেও আমার দাদা শ্বশুর ছিল ওখানে, উনি আমাদের মানে আমার আব্বু আম্মুকে ডিরেক্টলি প্রস্তাব দেয়। পরে আমার বাবা মা তখন বলছে, কিছু বলে নেই, বলছে আমরা দেখি জানাবো। পরে বাসায় আসার পরে ওনারা একদিন জানায় এপ্রিলের 3 তারিখ জানায় যে ওনারা দেখতে আসবে। পরে আমার দুলা ভাই, মানে আমার কোনো ভাই নেই তো, পরে আমার বাবা মা বলছে যে জামাই তুমি আমার জামাই হলেও আসো, তুমি আমার বড় ছেলে হলেও আসো, তুমি যা করবা ভালোর জন্যই তো করবা। আচ্ছা ওনারা যেহেতু আসতে চায় আসুক। পরে যে কোনোভাবে হোক ওনারা আসছে, ওনারা অনেকজন, প্রায় 40 থেকে 50 জন মানুষ আসছে। তো আমাদের বাসাটা খুবই ছোট, যার কারণে সেন্টার নেওয়া হয়েছে। তো ওনারা দেখতে আসছে, আসার পরে ওনারা প্রিপারেশন নিয়ে আসছে যে আমার বিয়ে, মানে ওনাদের বিয়ে। আর বিয়ের আগের দিন ওনারা ওনার ছেলেরে, মানে আমার শ্বশুর বাসায় হলুদ টলুদের মানে একটা ঘরোয়াভাবে আয়োজন করছে। এসব আপনারা কিছুই জানেন? এগুলো আমরা কিছুই জানতাম না, আমাদেরকে জানানো হয়নি। ওনারা পুরোপুরি জানে যে মানে ওনার ছেলের বিয়ে আগামীকালকে, আমরা কিছুই জানতাম না। পরে বিয়ের আগের দিন রাত্রে আমাদেরকে ফোন দেওয়া হইলো। ফোন দিয়ে বলতেছে কি যে যদি পছন্দ হয় আমরা এদিন কাবিন করিয়ে রাখবো, এরকম আর কি। তো আমাদের বাসা থেকে তো আর কি রাজি না, যে না বিয়েটি এখন দিবে না। তো যাই হোক ওনারা আসছে, ওনারা মানে বিয়ের জন্য যে মানে পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসছে, ওনারা কাজে নিয়ে আসছে, প্লাস মানে কাবিন করানোর জন্য নাকফুল, মানে এটা নিয়ম থাকে না, নাকফুল নিয়ে আসছে, তারপর হচ্ছে হাতের আংটি, এগুলো নিয়ে আসছে। পরে সেদিন তো আমার বাবা মা বলতেছে যে আজকে তো বিয়ের কোনো কথা ছিল না। পরে দাদা উনি অনেক মানে মান্যগণ্য একটা ব্যক্তি, উনি ওখানে অনেক রিকোয়েস্ট করে, যার কারণে সেদিন নাকি বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হওয়ার পরে দাদা বলতেছে যে আমরা এই মাসে উঠে নিয়ে যাব, ওই মাসের শেষের দিকে, মানে সবাই তো মানে আমাদের ফ্যামিলি থেকে মানে অনুষ্ঠান করবে, ওনাদের ফ্যামিলি থেকেও। পরে বলতেছে যে এর মধ্যে আমার নাতি মানে ও আসবে না, কিন্তু আমি এর মধ্যে আসতে পারি। তো যাই হোক ওনারা কেউ আর এর মধ্যে আসে না। এরপরে মানে সবাই মিলে বসে ডেট করলো যে 27 তারিখে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। তো এর মধ্যে আমার হাজব্যান্ড মানে কাবিন যে হয়েছে, কাবিনের মধ্যে কাবিন হওয়ার পর আমি তো ওনার স্ত্রী, তো উনি তো আমার মানে কিন্তু ফোন তো দিবে, সে কখন আমাকে কোনো ফোন টোন কিছুই দেয় নেই। প্রায় 10 থেকে 12 দিন পরে উনি আমাকে একদিন ফোন দিছে, ফোন দিয়ে কথা বলছে। তারপরে ছিল হচ্ছে পয়লা বৈশাখের দিন ওনার সাথে আমার ফার্স্ট দেখা। এর আগে কখনো ওনার সাথে আমার কথা হয়নি, ফোনে 1 দিন না 2 দিন কথা হয়েছে। তো যাই হোক পরে আমরা 27 তারিখে ঘরোয়াভাবে ফ্যামিলি, ওনাদের বাসায় অনেক ধুমধাম আয়োজন হয়, আমার বাসায়ও হয়, উঠায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে প্রথম অবস্থায় মোটামুটি ভালোই ছিলাম। বিয়ের সেটা হচ্ছে আপনার 2018 সালে এপ্রিলের 27 তারিখে উঠে নেওয়া যায়। এর 1 থেকে 1.5 মাস পরেই রমজান মাস। তো রোজার মধ্যে আমি জানতে পারি বিয়ের কিছুদিন, তখন তো আমি বুঝতাম না, খুবই ছোট, আমাকে মানে বড়রা কেউ কিছু শিখায় দেয় না। 1 মাস পরে জানতে পারি আমি কনসেপ্ট করছি। তারপরে হচ্ছে রোজার মধ্যে জানতে পারি যে কনসেপ্ট করছি। তো রোজার ঈদের মধ্যে ঈদের দ্বিতীয় দিন আমরা ঘুরতে যাই। আমার ননদ বলতেছে কি ভাবি চলেন আমরা ঘুরতে যাই। পরে উনি ঘুরতে নিয়ে গেছে ওনাদের বাসা থেকে খুব কাছে, মধু সিটি একটা জায়গা আছে সেখানে। তো আমার হাজব্যান্ড উনি মানে খুব হিসাবি, উনি অনেক মানে কৃপণ ছিল। পরে ওখানে যাওয়ার পরে আসার সবাই মানে অনেক রাত হয়ে গেছে। পরে আমার ননদ বলতেছে কি যে ভাইয়া এখান থেকে আসলে রিক্সা নিয়ে চলো, নয়তো ভাই এখানে সমস্যা হবে, উনি যেহেতু প্রেগনেন্ট। কিন্তু সে রিক্সা নিবে না। পরে যাই হোক পরে ওখানে অনেক ঝামেলা, উনি বলতেছে আমার ভাড়া লাগবে বেশি। ভাড়া ভাইয়া খুব বেশি ছিল না, 30 থেকে 40 টাকায় ভাড়া ছিল। পরে ওখানে উনি রিক্সা নেবেন, আমি অনেকক্ষণ হাসছি, তখন তো আমি খুব ছোট, তার মধ্যে প্রেগনেন্ট, আমার খুব মাথা ঘোরাতো, মানে অনেক পেন লাগতো। আমি অনেক রিকোয়েস্ট করছি। পরে যখন রিক্সা নিল না, পরে বাড়ির একদম খুব কাছাকাছি এসে পড়ছি, প্রায় তখন 20 টাকা ভাড়া নেবে, ঘাটার চরটা জায়গা আছে সেখানে এসে তখন উনি রিক্সা নিতেছে। তখন আমার খুব মানে খারাপ লাগতেছে যে আপনি এতক্ষণ নিলেন না, থাক, আমি এত দূর যেহেতু হেঁটে আসছি, আমি বাকি রাস্তাটা হেঁটে যেতে পারবো। পরে ওখানে একটু তর্ক বিতর্ক হয়, তো উনি আমাকে পরে আমি বলছি না আমি যাব না। পরে রিক্সা নিছে, তারপর আমি বাসায় যাই। যাওয়ার পর সেদিন কিছুক্ষণ পরে উনি বাসায় আসার পর আমি সেদিন জানতে পারি সে মানে মুখ থেকে সিগারেটের গন্ধ আসতেছে। পরে উনি আইসে না, ঘরে কোনো কথা না বার্তা না, আমার গালে একটা মানে থাপ্পড় দেয়। পরে আমি বললাম কি আমি কি করছি, আপনি আমাকে মানে বলে কি তুই রিক্সা নিতে বলছিস কেন, এভাবে বলতেছে, রিক্সা নিতে বলছিস কেন। ওইখানে আমার 2টা রিক্সা নিতে হলো, 2টা রিক্সা ভাড়া আমাকে দিতে হইলো, এটা সেটা। পরে না ওইভাবে কথা বলতেছে, পারবেন কি আপনি সিগারেট খান। পরে ভাইয়া বিশ্বাস করেন আর কোনো কথাই না, সে কী করলো, আমার বাসা থেকে প্রায় 4 লাখ টাকা ফার্নিচার দিছে, মানে সমস্ত কিছু। তো ওয়ারড্রপের ওই যে একটা হ্যাঙ্গার থাকে এরকম মোটা সাইডে পাটে, সেই
সেদিন প্রথম সে আমার বিয়ের 2 মাসও পরিপূর্ণ হয় নাই, সেই হ্যাঙ্গার দিয়ে মানে ওই লাঠিটা দিয়ে আমাকে মানে এত পরিমাণ মানে মারধর করে, প্রচুর মারধর করছে সেদিন। কিন্তু মানে আমি অনেক বলতেছিলাম যে আমি কী করছি, আমার কি এমন, আমি জাস্ট রিক্সা নিতে কেন বলছি, এটার জন্য উনি আমাকে এভাবে মারে। তখন আমি খুব ছোট, আমার মানে প্রেগনেন্ট। তারপর আমার মানে অনেকক্ষণ মারধর করছে, পরে আমি কান্না করতেছি। কিছুক্ষণ পরে বলে কি উঠো, 1 গ্লাস পানি আছে, বলে কি উঠো ওই পানি খাও। পরে তখন তো ভাই আমার তো রাগ রাগ করাটা স্বাভাবিক। পরে বলে কি না আমি পানি খাবো না, সরেন, আপনি আমাকে এতক্ষণ মারছেন। পরে পানি খেতে দেখে আবার ওই লাঠিটা আনছে। লাঠি আইনা উনি আমার পায়ের পাতা মানে বুড়ো আঙুলটা এক হাতে এভাবে ধরছে, আর আরেক হাতে এভাবে মানে মানে ঢোল যেরকম বাড়িয়ে দেয় এরকম মানে ইচ্ছা মতো মানে এরকম করতেছে। আমার খুব কষ্ট হইতেছিলো। পরে অনেক মাসে তারপর আবার আবার কতক্ষণ রেস্ট, আবার কিছুক্ষণ পরে বলে কি ওনারা গরু পালতো। পরে উনি ওই যে 2 লিটার একটা বোতলে গরুর দুধ ছিল। পরে বলতেছে কি তুমি উঠো, তোমার পায়ে বাড়ি দিছি, পা মানে ফুইলা গেছে, লাল হয়ে গেছে। পরে বলে কি এটা দিয়ে আর কি আমার বরফ ধরবে আর কি। পরে বলে কি না আমার ধরা লাগবে না, আপনি আমাকে মারছেন। তখন আমি আর কি রাগ করতেছি যে না, কিন্তু সে তখন আমাকে মানাবে দূরের কথা, তো আমি মানে বরফ দিতেছে না কেন, এই জন্য উনি আবারও আমার সেই লাঠি নিয়ে আবার মারতেছে। এরকম করতে করতে পরপর উনি 3 বার করে মানে রেস্ট নেয় আবার মারে, রেস্ট নেয় আবার মারে। পরে লাস্টে আমি বলতেছি কি যে দেখেন আপনি আমাকে এভাবে জিরা কেন মারতেছেন, তাহলে আপনি যদি চান আমাকে একেবারে মেরে ফেলেন, আমি আসলে এখানে আমার দোষটা কোথায়, আমার অন্যায় কই। পরে ড্রেসিং টেবিল, একটা টেবিল ছিল, ছোট টেবিল মানে বসে যে সাজগোজ করে, ওই টেবিলটা আমার দূর থেকে এইভাবে মানে উড়ায় মারছে। আমি জাস্ট মাথাটা এভাবে সরাই ফেলছি, পরে দেয়ালে লাগছে। ওইটা আমার শাশুড়ি আর কি ওই শব্দটা পাইছে, অনেক জোরে আওয়াজ হয়েছে তো, কিন্তু উনি ডাক দেয়নি, উনি আসলে বুঝতে পারেনি। পরে রাত্রে আমার কোনো পেইন হয়নি, কোনো কিছু নেই। এখন সকাল যখন হয়েছে ওনাতে আবার গৃহস্থী করতো, বদলি টদলি নিত। কিন্তু বদলি এই জিনিসটা আমার বাসা হচ্ছে কামরাঙ্গীরচর, আমি কখনো মানে গৃহস্থী জিনিসটা ভাই বুঝতাম না, বা আমি খুবই ছোট ছিলাম। পরে সকালবেলা উঠা মানে ওখানে প্রতিদিন ভোর 5টা-6টার দিকে 5:30টার মধ্যে উঠতে হইতো, ওইটা মানে ঘরে কাজ কাম সব করতে হইতো। পরে আমি যে মানে বিছানা থেকে উঠে যে নিচে পা রাখবো, আমি রাখতে পারতেছিলাম না, মানে আমার পা ফুলে মানে আমার মানে এত পেন হইতেছিল, আমার জায়গা মানে কেমন জানি চাকা হয়ে আসলো এরকম। তো সেদিন আবার আমার বাসা থেকে এর আগের দিনে বলছে মানে আমাদের বাসা, আমার বাবা বাসা থেকে সবাই আমার বাসা আসবে আর কি আমাকে দেখতে, নতুন বিয়ে হয়েছে। পরে আমি পা ফেলতে পারতেছি না। পরে আমার শাশুড়ি উনি আসলো, বলে কি হয়েছে, পরে বলি কি মা আমার পায়ে কী হয়েছে আমি বুঝতেছি না, আমার পায়ে খুব পেন হইতেছে। পরে অনেকক্ষণ পর যখন আমি টিকতে না পারি, তখন আমি মানে আমার শাশুড়িকে বলতেছিলাম কি মা এই যে লাঠিটা কিসের, কিন্তু আমি তখন জানতাম না এটা যে আমার ওয়ার্ড্রোবের ওই হ্যাঙ্গারটা, আমি খেয়াল করিনি। ও বলে কি এটা তো জানি না, এটা মনে হয় তোর ওই যে ওয়ার্ড্রোবের ইসের। পরে আমি বলি কি ও, পরে বলে কি আল্লাহ এই লাঠি কিসে, কত মজবুত আর কত ভারী, এই লাঠি দিয়ে যদি কেউ কাউরে একটা বাড়ি দেয় সেই সাথে সাথে মনে হয় মানে মারা যাবে, আমার শাশুড়ি বলতেছে। পরে বলি কি না মা কেউ মরবে না, এই লাঠির বাড়ি আমি গতকালকে রাত্রে অনেকগুলা খাইছি। পরে আমি মানে বললাম, যখন টিকতে না পারতেছিলাম তখন আমি মানে বলছি মা আমাকে এইভাবে উনি এইভাবে মারধর করছে। কিন্তু উনি তখন উনি কী করছে যে কি ও কেন মারবে, এখানে তো তোর আসলে কোনো দোষ না। পরে আমার শাশুড়ি ওনার ছেলেরা মানে অনেক বকাঝোকা করছে। পরে ওনার সামনে উনি আমার ভয় দেখানোর জন্য আমি বলতেছিলাম কি মা আজকে তো আমার আব্বু আম্মু আসবো, কিন্তু আপনি আব্বু আম্মুরে বললেন না যে আমার যেভাবে মারধর করছে, পরে আব্বু আম্মু কষ্ট পাইব। পরে আমার সামনে আমার শাশুড়ি ওনার ছেলেরা বলছে যে তুই আজকে মেয়েটা মানুষের বাচ্চা দেখে আজকে এই কথা বললো, ওর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হইতো এখনই বাবা মার সাথে চলে যেত, যেহেতু বাবা মা আসতেছে। পরে এরকম করতে করতে যে মানে কয়েকদিন গেল, তারপর হচ্ছে ভাইয়া মানে বিয়ের আমি তখন আমি এমনিতে তো অসুস্থ, উনি যদি কিছু কিছু সময় 5:30 থেকে যদি 6টা বাজতো, আমার শাশুড়ি তখন সারা দিন আমার সাথে কথা বলতো না, 1 সপ্তাহ এরকম কথা বলতো না, যদি কাজ কামে একটু লেট হইতো। যাই হোক পরে এরকম করতে করতে আমার প্রেগনেন্সি জার্নিটা যায়, আমি আমার বাবার বাসায় থাকি। যখন 7 মাস বাচ্চা পেটে, তখন আমি আমার বাসায় আসি। এই 3 মাসে আমার হাজব্যান্ড আমার তেমন কোনো খোঁজ খবর কিছুই নিত না, উনি কখনো আসে নাই। পরে আমার শাশুড়িও আসতে দিত না। পরে যাই হোক বাচ্চা হয়েছে, যেদিন আমার বেবি হইব, জানুয়ারি মাসের 3 তারিখে আমার ছেলে হয়, সিজারে হয়। আমাকে স্যার 4টা হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছে। পরিবার পরিকল্পনা মোহাম্মদপুর হসপিটাল আছে, এখানে আমাকে নিয়ে গেছে। এখান থেকে মানে রিটার্ন করে, আমি বয়স কম প্লাস আমার হাই প্রেশার ছিল, বাচ্চার ওজন কম ছিল, যার কারণে পরপর মানে ধানমন্ডি পপুলার হসপিটালে পাঠাইছে, ওখান থেকে শ্যামলী হসপিটালে পাঠাইছে। পরে সবাই বলতেছে কি ডক্টর বলতেছে যে যেখানে নিয়ে যান এই রোগী কেউ রাখবে না, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান, ঢাকা মেডিকেল নাকি যত রিক্সের রোগী হোক রাখে। পরে সেখানে নিয়ে যাওয়া হয়। পরে আমার বেবি হয়, সিজারে হওয়ার কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ড আসছে, উনি দাওয়াতে গেছিলো। পরে ওনারা সব করছে।
পরে যাই হোক এরকম, তারপর কিছুদিন ভালোই কাটতেছিল। তার কিছুদিন পর থেকে আমি জানতে পারি, দেখতে পারি যে আমার হাজব্যান্ড অনেক পরকীয়ায় লিপ্ত। সে কয়েকদিন পর, আমি আমার ফোনে এখনও প্রমাণ আছে, সে কয়েকদিন পর পরে মানে অনেক মেয়েদের সাথে মানে পরকীয়া প্লাস ঘুরতে যায়। আমাকে বলে কি, তারপর 2021 সালে, হ্যাঁ 2021 সালে না, 2022-এ 21-এর দিকে একটা ঘটনা ভাইয়া। আমার ছেলে একদিন মানে বাসায় ঘরে দুষ্টামি করতেছিল উঠানের সামনে। তো ওই দিন ও অনেক দুষ্টামি করতেছিল, আমার চাচি শাশুড়ি ছিল, ওনার সাথে তর্ক বিতর্ক হওয়ার পরে মানে যে কোনোভাবে আর কি উনি অনেক রাগারাগি করতেছিল। পরে আমি রাগে আমার ছেলেরে মানে ধাক্কা দিছি যে তুমি এত দুষ্টামি করো কেন, তোমার জন্য আমার কথা শুনতে হয়। ও নিচে মানে একটা পাকা ছিল, ওখানে পড়ে গেছে। পরে আমি না বুঝতে খেয়াল করি না, রাগবশত জিদে মানে ইয়ে করছি। তো পরে আমি আবার হাত ধরে এভাবে টান দিছি, ও তো এমনিতে পড়ে গেছে, এখানে ব্যথা পেয়েছে। আবার টান দেওয়ার পরে ওই জায়গাটা পুরো মানে ছিলে গেছে। পরে আমি ওরে ওখান থেকে নিয়েছি। পরে আমার শাশুড়ি দেখলো যে ও ব্যথা পেয়েছে, উনি এসে কী করলো, ওরে উঠাইছে। আমি উঠাইতে উনি কোলে নিছে। কোলে নেওয়ার পর দেখি কি আমার ছেলে এত ব্যথা পেয়েছে। পরে আমি অনেক কান্না করতেছি, আল্লাহ আমি কী করছি, আমি আমার ছেলের এত ব্যথা দিলাম। আমি কোলে নিতে চাইতেছি, কিন্তু উনি কিছুতে আমার কোলে নিতে দেয় না। উনি ডিরেক্টলি আমার দাদা শ্বশুর ওনার রুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়া বলে কি দেখছেন কীরকমভাবে মারধর করছে, ওরা এখনই বাসা থেকে বের করে দেন। পরে আমি ভাইয়া একটা মায়ের থেকে আপনি দুনিয়াতে কিন্তু কেউ না। একটা মা তো বাচ্চাকে শাসন করে, আবার মাই তো আদর করে। আমি না তো ওরে একটা থাপ্পড় দিয়েছি। পরে আমার শাশুড়ি কী করলো, উনি আমাকে মানে এরকমভাবে চুলের মুঠি ধরে মানে নিয়ে এভাবে ধাক্কা দিয়েছে। আমি উঠানের মধ্যে পড়ে গেছি। পরে ইচ্ছা মতো যেভাবে পারছে আমার মানে পুরো শরীরে লাথি ঘুষা অনেক মারছে। পরে আমি টিকতে না পারি, আমি দৌড় দিয়ে রুমের ভিতরে চলে গেছি। রুমের ভিতরে যে আমি গেট লাগাই দিছি। রুমের মধ্যে আবার ওয়াশরুমে আমার শ্বশুর ছিল, উনি আবার ওয়াশরুম থেকে বের হয়ে উনি গেটটা খুলে দিচ্ছে। তারপর আবার আমার শাশুড়ি রুমের মধ্যে ঢুকে, আমি এরকমভাবে মানে খাটে বসাছিলাম, উনি আবার দৌড়ে আইসা আমার মানে এভাবে ধাক্কা দিচ্ছে। আমি পরে মানে শুয়ে পড়ছি। পরে আমার পেটের মধ্যে বসে উনি আমার গলা টিপা ধরছে, বলে কি আজকে সুযোগ পাইছি তোরা, আজকে মেরে ফেলবো। পরে আমার অনেক মারধর করছে, আমার মানে এই জায়গাগুলো একদম রক্তে চাকা হয়ে গেছিলো। অনেক মারধর করছে, কি 3বার করে মারছে। পরে আমি টিকতে না পেরে পরে আমি আমার আব্বু আম্মুরে ফোন দিই যে মা আমি না তো আমার ছেলের মারছি, এই জন্য ওনারা আমার এভাবে মারধর করবো। পরে আমার আব্বু মা গেছে এখান থেকে, যাওয়ার পরে বলতেছে কি বেআইন, আমার আব্বু বলতেছে যে বেআইন আমার মেয়ে নয় তো ও ছেলেটারে মারছে, ওরই তো সন্তান, ওর সিজার করে হয়েছে, এত কষ্ট করে, তো ওনাতে একটু একটা থাপ্পড় নিতে দিয়েছে, এই জন্য আপনারা আমার মেয়েটার এইভাবে মারবেন। কিন্তু ওনারা ডিরেক্টলি অস্বীকার করে, ওনারা মারে নেই। পর আব্বু বলতেছে আপনি যদি নাই মানে তাহলে আমার মেয়েটার এখানে এরকম রক্ত জমে আছে, এগুলো কি। পরে আমার শ্বশুর বলতেছে কি, আমার হাজব্যান্ডে বলতেছে এই তুই ওরে এখন তালাক বল, তালাক বল, 1 তালাক বল, 2 তালাক বল। এখন আমার হাজব্যান্ড বলতেছে না, বলে না, এই জন্য উনি কী করছে, আমার শ্বশুর আমার হাজব্যান্ডে মারতে গেছে। পরে আমার আব্বু আবার হাত ধরছে, বিয়ে কী করেন, পাগল হয়েছেন, জামাইরে মারেন, এটা করছে। ভাই আমি বিশ্বাস করবেন না, ওইখানে এতগুলো মানুষের সামনে আমার আব্বুরে এতভাবে মারছে, আমার শ্বশুর অনেক মারছে। আমার বাবার শার্টটা পুরো ছিঁড়ে ফেলছে, আমার আব্বুর লুঙ্গিটা মানে পুরো খোলা গেছে। আর এদিকে আমার এই সাইডে আমার ননদ আমার মানে থাপ্পড় দিয়েছে, মারতেছে। পরে আমার মা আমার ছাড়াইতে গেছে। পরে আমার রেখা আমার আম্মুরে, আমার শাশুড়ি, আমার শ্বশুর, ননদ 3 জন মিলে ইচ্ছা মতো মারছে। আর ওই পাশে তো আমার আব্বুর মানে এরকম অবস্থা, আব্বু কী করছে, লুঙ্গিটা কোনো মতো নিয়ে আব্বু দৌড় দিয়েছে বাহিরে। পরে অনেক মারছে আব্বু মারার পরে তখন তো আমার আর ভালো লাগতেছে না। পরে আমি বলতেছি যে আমি আব্বু মার সাথে বাসায় যাব, কিন্তু ওখানে আরও যারা ছিল ওরা বলতেছে কি না যাও না, গেলে জিনিসটা বড় হবে, থাক। পরে ওনারা আশেপাশে অনেক যারা ছিল ওনারা অনেক বলছে যে আপনারা যত যাই হোক বিআই ব্যানের গায়ে কি কেউ হাত দেয়, এটা তো আসলে কোনো ঠিক না রে, ও মা উনি তো মারছে, এই জন্য আপনারা মেয়েটার এভাবে মারবেন। পরে আসলে ওনাদের ভয় কেউ কিছু বলে না। আর আসলে মানে অনেক কথা ভুলে যায়। আবার বিয়ের প্রথমে আমার শাশুড়ি কি করতো, আমাকে ঘরে তালা মেরে রেখে যেত। তুমি বোন এত অত্যাচার কেন সহ্য করতেছো? তখন ভাই আমার ছেলেটা আছে, এই জন্য আমি আমার ছেলের জন্য ওখানে রয়েছি, যে আমার বাচ্চাটা কি হবে। ছেলে তো তোমার একার না, ছেলে তো ওর বাপেরও। তোমার গায়ে হাত তুলতেছে, রেগুলার তোমাকে মারতেছে, তোমার বাবাকে মাকে পর্যন্ত মারতেছে, তারপরে তুমি কেন সহ্য করতেছো? কিন্তু হ্যাঁ, যখন আব্বু মাকে এভাবে মারধর করলো তখন মানে আমার না ওই বাসায় কোনো মন টিকতো না, আমার ভালোই লাগতো না, খুব খারাপ লাগতো। ওই বাসায় কেন থাকলো তাহলে? তারপরে না 1 সপ্তাহের মতো মানে আমার জোরাজোরি করে ওখানে রাখা হয়েছে। আমার আব্বু মা আমাকে আনতে চাইছে কিন্তু দেয় নাই। তারপর আমি অনেক আসতে চাইছি 2 দিনের দিন, হ্যাঁ 2য় দিন আমি থাকবোই না ওখানে, কিন্তু ওনারা আমাকে কিছুতে আসতে দিবে না।
পরে দ্বিতীয় দিন উনি কী করলো, ভাই আমার ফোনে আছে, আমার শ্বশুর কী করছে, আমার বাচ্চার ওই ছবিটা জুম করে তুলে আর আমার বাচ্চার আরেকটা মানে কোট পরা ছিল ভালো একটা ছবি, আর ওই ছবিটা দুইটা একসাথে করে ফেসবুকে ছাড়ছে, আর উপরে লিখছে নিজের মা নিজের সন্তানকে খুন করার চেষ্টা করে। দাদি দেখে ফেলে, দাদি দেখায় এই মাস বাড়ির সবাইকে হুমকি দেয় যে আপনারা যদি কাউকে বলে দেন যে আমি ওকে মারতে গেছি তাহলে আমি আপনাদের সবাইকে মেরে ফেলবো, যে আমি নাকি এরকম করতে গেছি। পরে যখন ফেসবুকে ছাড়লো তখন আমার তো ফোন ছিল না, আমি কখনো ফোন ইউজ করতাম না। আমার হাজব্যান্ডের ফোন আমি এমনি হাতে নিয়ে আমি মানে ফোন হাতে নিয়ে দেখি কি এরকম, তখন তো আমার আরও খারাপ লাগতেছে যে ওনারা আমার এভাবে মারলো, আমার বাবা আমার এভাবে মারলো, আবার ওনারা আবার ফেসবুকে এগুলো ছাড়লো। পরে আবার অনেক কমেন্ট করছে কি বলেন এটা তো মা নামে ডাইনি, এই মাকে এখনই পুলিশে আওতায় দেওয়া হোক, মানে আর অনেকে এরকমই করছে। তখন আমি আর নিতে পারতেছিলাম না, তখন আমি বলতেছি আমি আর থাকবোই না এখানে, আমি বাসায় চলে যাব। কিন্তু ওরা কিছুতে আমাকে আসতে দিবে না, আমি অনেকবার আসতে চাইছি, আসতে দিবে না। পরে লাস্ট একদিন আমি আসবো, আমার মানে ভাই আমার ঘুম আসতেছিল না, আমার চোখে শুধু ভাসতেছে যে আমার আব্বুর শার্টটা কীভাবে ছিঁড়ে ফেলছে। পরে আবার বলে কি মানে অনেক গালিগালাজ মুখে মানে অকট্য ভাষায় গালিগালাজ করে বলতেছে কি ওর শার্ট ছিঁড়ে দিছি, বারবার ফকির বাচ্চা বারবার আসে আইসায় এই একটা শার্টই পরে আসে। আমার আব্বুর একটা শার্ট না, আমার আব্বুর অনেকগুলো শার্ট আছে, কিন্তু ওনারা বলতো কি যে আমার বাবা নাকি একটাই শার্ট, আর ওই শার্টটা বারবার পরে যায় নাই, ওই দিনে গেছে, এর আগে মনে হয় একদিন পরছে, এই জন্য নাকি আমার আব্বুর মায়েরা আমার আব্বুর শার্ট ছিঁড়ে ফেলছে। তো মানে মেয়ে হিসেবে এই কথাগুলো না আমার খুবই খারাপ লাগতো। পরে একদিন আমি ওখানে থাকবো না, আমি ওখান থেকে আইসা পড়বো। পরে আমার হাজব্যান্ড বলতেছে কি তুমি যদি যাও বাচ্চা রেখে যেতে হবে, বাচ্চা দিব না। পরে আমি কি না, আমি আমার ছেলেরা রেখে যাবো না। আমি অনেকবার আসতে চেয়েছি, কিন্তু ওদের একটাই শর্ত, গেলে যাও একা যাবো, বাচ্চা দেওয়া যাবে না, কিন্তু আর আমি তো বাচ্চা ছাড়া আসবো না। পরে আমি এই লাস্ট যখন ফেসবুকে যেদিন ছাড়লো সেদিন আমি এসে পড়লাম, আমি আমার বাচ্চা নিয়ে আসতে নিছি, তো ওরা দেখে ফেলছে বাড়ির গেটের সামনে। পরে ওরা কী করলো, আমাকে আসতে দিবে না। পরে আমাকে চাচ্চু বলে কি যে আচ্ছা ঠিক আছে তুই আয়, আমরা দেখতেছি, আমরা যাই নিয়ে আসবো। পরে আমি আসছি, সেদিন ছিল হচ্ছে আপনার 6 রমজান, রোজার মাস ছিল। পরে আমি বাসায় যাওয়ার পর ওরা আমার ছেলেকে আর দেয় না আমার কাছে। পরে আর ওরা না মানে ওরা সবসময় আমার দুর্বল পয়েন্টে আঘাত করতো, ওরা জানতো আমি আমার বাচ্চার প্রতি অনেক দুর্বল, কিছু হলে কী করতো আমার ছেলেটাকে আমার কাছ থেকে রেখে দিত। পরে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে আমি তো ছেলের জন্য কান্নাকাটি করি, চাচ্চুরে বলতেছি যে চাচ্চু আপনি তো বলছেন আমার ছেলেকে আয়না দেবেন, তাহলে কই আমার ছেলে আয়না দেন, কিন্তু বলে কি আমরা কি করবো এখন, ওরা যদি না দেয় কি করার আছে এখানে, ওরা দেখলি তো কি করে এটা সেটা। পরে লাস্টে আমার হাজব্যান্ড অনেকবার আসছে আমার বাসায়, অনেক রিকোয়েস্ট করে আমাকে নিতে আসছে, কিন্তু আমি যাব না, যে আমি আচ্ছা যাবো, আপনি আমার ছেলে নিয়ে আসেন তারপর আমি যাব, কিন্তু ও কিছুতে আসে না। পরে লাস্ট আমি মানে ছেলের জন্য অনেক অসুস্থ হয়ে গেছে, এখানে বাচ্চা ছাড়া তো আসলে থাকা যায় না। পরে বাচ্চার জন্য বাধ্য হয়ে আমি প্রায় 15 থেকে 20 দিন আমি বাচ্চা ছাড়া ছিলাম। আমি এর মধ্যে অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পারিনি। অনেকে বাসায় গেছে, অনেকের কাছে রিকোয়েস্ট করছে, বাচ্চার জন্য দেয় না। এর মধ্যে একদিন বাচ্চার জন্য অনেক কান্না করতেছি, ওখানে গেলে আমার মন টিকতেছে না যে আব্বু মার সাথে এই জিনিসটা হয়েছে, আর এখানে আমি ছেলে ছাড়া থাকতে পারতেছি না। পরে ইটালি আমার এক চাচা শ্বশুর থাকে, ওনাকে অনেকে রিকোয়েস্ট করছি যে চাচা আমার ছেলেটাকে একটু দেখার ব্যবস্থা করে দেন না, কিন্তু ওনারা কাকা অনেক বলতেছে যে মা দেখো ওরা যদি না দেয় এখানে, ওদেরকে তো সবাই ভয় পায় জানো, ওদের আমরা কি বলবো। পরে ও কাকা অনেক রিকোয়েস্ট করা, ওদের পাশে আমাকে দেখার ব্যবস্থা করে দেয়। পরে সেদিন হচ্ছে আপনার 15 থেকে 20 দিন হইব বা 18 দিন হইব, আমি আমার ছেলেকে দেখতে গেছি পাশের বাসায়, নিয়ে আসছে। পরে তখন না মানে আমার ছেলের নাম মাহিম, ও তখন একটু কথা বলে। পরে আমি ওরে কোলে নিতে যাই, ও বলে কি ও আমাকে চিনে না, আর আমি বলি আব্বু আসো আমার কাছে আসো। ও আমাকে এত ভয় পাইতেছে, মানে ওরে অনেক ভয় দেখাইছে যে তোমার আম্মুর কাছে গেলে হয়তো কি করছে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে আসে না, শুধু বলতেছে কি মানে ছোট মুখে কথা বলে কি আম্মু মইরা গেছে এরকম ভাবে। তখন আমি আরো নিতে পারতেছিলাম না যে আমার ছেলে এই কথা বলতেছে আমাকে, মানে ওটা শেখাইছে যে তোমার মা মরে গেছে। হ্যাঁ। পরে আমি ওরে আনতে মানে অনেক কোলে নেওয়ার চেষ্টা করছি, দেয় না। পরে আমি অনেক রিকোয়েস্ট করছি যে দেন, আমি রাস্তার মধ্যে ভাই ও 2 পা এভাবে ধরে আমি কান্না করছি যে আমার ছেলেটাকে আমার কাছে দেন, কিন্তু ওরা দিবেই না। পরে লাস্টে আমি ওদের বাসা থেকে আমি আসতে নিছি রাস্তায়, তো আমি এটা আসলে নিতে পারতেছিলাম না যে আমার ছেলে আমাকে কথা বলতেছে রাস্তার মধ্যে। ভাই আমি বাবা আব্বু মার সবাই না বললে আমি বাসা থেকে বের হয়েছি ছেলে দেখতে, কেউ তো আমাকে যেতেই দিবে না। পরে আমি রাস্তায় যখন
রিক্সায় উঠছি, রিক্সা উঠা আমার মানে মাথা টাথা ঘুরে আমি রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে গেছি। আমি তো জানি না, ভাগ্যিস একটা ভালো মহিলা ছিল পাশে, উনি আমাকে মানে একটা ফার্মেসিতে নিয়ে উনি হুসটুস করছে। তখন ওই এলাকায় তো আমি কারে কোন পরে বলতেছে কি আপনার পরিচিত কারো নাম্বার দেন। পরে আমি আমার হাজব্যান্ডের নাম্বার দিছি, বললো কি এমন হয়েছে কেন? বললাম যে ছেলেটা দেখতে আসছি এরকম। পরে ওখানে সব মানুষ বলছে যে আপনি একটা মায়ের কাছ থেকে সন্তানকে আসলে দূরে রাখাটা ঠিক না, আপনি বাচ্চাটাকে দিয়ে দেন। আমার হাজব্যান্ড দেখলো যে আমি আমার বাচ্চাটার জন্য অসুস্থ হয়ে পড়ছি, আমার এরকম অবস্থা, কিন্তু তারপরে সে আমার বাচ্চাটাকে আমার কাছে দেয়নি। পরে আমি আবার বাসায় গেছি। তারপর আব্বু এখনকার অবস্থা কি বল? হ্যাঁ এখনকার কি অবস্থা? এখনকার কি, এখন বাবা মার সাথে আছি, ওনাদের সাথে থাকতেছি, এখন কিছু করি না। আর বাচ্চাটা, আমি বাচ্চাটার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করি। এই রোজার মধ্যে আমি গেছি, আমি অনেক চেষ্টা করছি বাচ্চাটার জন্য সাথে দেখা করার, কিন্তু ওনারা কিছুতে দেখা করতে দেয় না, দিবেই না। ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে? পরে হ্যাঁ। কবে ডিভোর্স দিয়েছে? মার্চের 10 তারিখে। কাবিনের টাকা পয়সা দিয়েছে? কাবিন ছিল হচ্ছে 4 লাখ টাকা, দিছে হচ্ছে 2 লাখ টাকা। মাত্র 2 লাখ দেয়নি। আর বাচ্চার কাস্টাডি তো তোমার পর কথা আইনগত? হ্যাঁ, ওনারা দেয় নাই। আর হচ্ছে আমি ওখানে আর কি বিচার সালিশের মতো একটা বসে, পরে বাচ্চাকে ওই দিন রেখে দিছে আমার কাছ থেকে, বললো যে আমার বাচ্চা আমাকে 1 সপ্তাহ পরে দিবে, কিন্তু সেই যে নিল আর দেয় নাই। সেদিন আমি এক হাত দিয়ে আমার ছেলেকে কুলে নিয়ে রাখছিলাম বুকে, আর এক হাত দিয়ে আমি আমার শ্বশুরের মানে 2 পায়ে ভাবে ধরে রাখছি যে আব্বু নিয়েন না, আমার বাচ্চাটাকে নিয়েন না। কিন্তু ওনারা ছিল 3 জন, আমি একা। আমার শ্বশুর, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার ননদ, এই 4 জন মানে জোর করে ভাবে বাচ্চাটাকে কেড়ে নিছে। ও অনেক কান্না করতেছিল, পরে নিয়ে গেছে। আমি ওদের শক্তির সাথে কি আসলে আমি পারি? পরে সবার সামনে বলছে যে 1 সপ্তাহ পর আমার ছেলেকে আমার কাছে দিবে, কিন্তু আর দেয় নাই। আমি দিবে তো দূরের কথা, আমি অনেক ফোন দিছি, আমি অনেক ফোন মানে কথা বলা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই দেয় না। তুমি কি কেস করার চেষ্টা করছো বোন? না, কেস করার চেষ্টা আমি কখনো করিনি। আমার বাসা থেকে এই জিনিসটা মানে সাপোর্ট আমি কখনো পাইনি। এখন আমি কি করবো একা একা? আমার বাড়ির সবাই বলে যে ওদের এই মামলা কি, এর থেকে বড় বড় মামলা তো ওদের কাছে আছে। আর ভাইয়া ওরা মানে অনেক ক্ষমতাশালী প্লাস প্রতাপশালী, যার কারণে ওদেরকে সাথে আমরা মানে এই জিনিসটা নিয়ে কেউ মানে করতে আমাকে কেউ মানে সাপোর্ট করে না, যার কারণে আমি কিছু করতে পারিনি। পরে আমি এবার রোজার মধ্যেও আমি অনেক চেষ্টা করছি, দেয় নেই ভাইয়া। আমার আব্বু মা, আমি খুবই বললামই তো মধ্যম ফ্যামিলির মেয়ে, আমার বাবা মা আমাকে টাকা দিচ্ছে শপিং করার জন্য, আমি নিজের জন্য কিছু কিনি নেই। প্লাস আমি রোজার মধ্যে কিছু টাকা আমি নিজেও মানে কাজ করছি, করে আমি এই টাকা দিয়ে আমি আমার ছেলের জন্য অনেক কিছু কিনছি। অনেক আশায় ছিলাম যে আমি নিয়ে যাব, কিন্তু যখন ওনারা শুনছে যে আমি নিয়ে যাব, সাথে সাথে ওনারা মানে অনেক ঝামেলা করছে যে যদি এখানে আসে ওর সামনে সব কাপড় আগুন দিয়ে পুড়া ফেলবো, আর ওরে এবার এমন মায়ের মারমো, ও যদি এবার আসে ওরে মানে একদম পুরো লাশে বানায় ফেলবো, এটা সেটা অনেক কিছু। তো তারপর আমার বাবা মা কেউ তো আমাকে যেতে দিবে না। পরে 4 রাতের আগের দিন আমি আমার আম্মুকে দিয়ে আমার শ্বশুর অনেক রিকোয়েস্ট করেছি যে বিয়ে একটু দেন দেখতে, কিন্তু ওরা কিছুতে দেখতে দিবে না। পরে অনেক করার পরে বলছে যে আচ্ছা ঠিক আছে আসেন, কিন্তু শর্ত আছে। কি শর্ত? 10 মিনিট টাইম, 10 মিনিট দেখতে পারবেন, আর কোনো ছবি তোলা যাবে না, বাচ্চার কোনো ছবি তোলা যাবে না। তো তারপর আমি গেছি, যাওয়ার পরে এর মধ্যে আমি 4 বার মাহিমকে দেখতে গেছি। ওরা আমার ছেলে জন্মদিনের দিন, কিন্তু কখনো আমার ছেলে কোনো দিন আমাকে একবার মা বলে ডাকে না। গেলে মানে ও এত ভয় পায়, যেমন ও থাকে না ওর চারোপাশে, মানে এখানে ওর এপাশে ওর দাদি, ও পাশে ওর ফুপ্পি, ও পাশে ওর দাদা, 3 জন ঘিরে রাখে ওকে। পরে ওরা আমি এত টানি আসো ও আমার কাছে আসেই না, শুধু একটা কথাই বলে, কথা বললে দাদা আমাকে গেট লাগায় মারবে, খালি একটা কথা বলে। কিন্তু ভাইয়া মানে তাছাড়া আমি অনেকের মাধ্যমে তো মানে ও যে মাদ্রাসায় পড়ে সেখানে চেষ্টা করি, মানে সবার মাধ্যমে আমি প্রতিদিন চেষ্টা করি যে কার মাধ্যমে আমি একটু কথা বলতে পারবো। যখন আমি একটু সুযোগ পাই তখন ওর আমি বলি যে আব্বু তুমি আমার সাথে কথা বলো না কেন? পরে বলে কি আম্মু আমি কথা বলে তো আমার দাদা তুমি যাওয়ার পর আমার গেট লাগায় মারবে, এই জন্য আমি কথা বলি না। আম্মু আমি তো তোমাকে ভালোবাসি। বলে কি আম্মু আমি সকালে মাদ্রাসায় থাকি, 8টা বাজে, তুমি এসে আমাকে চুরি করে নিয়ে যাও, আমি তোমার কাছে থাকবো। মানে তখন আসলে আমি ঠিক থাকতে পারি না। এর মধ্যে আরও কয়েকবার ওরা আমার ছেলের আমার কাছ থেকে মানে রেখা দিছে। আমি আমার ছোট বোনের খিমা বোরখা মানে এরকম মুখোশ থাকে, ও যে ম্যাডামের কাছে পরে, এর আগে ওরা রেখে দিছে আমার ছেলের আমার কাছ থেকে।
পরে আমি গেছি ওরে ওখান থেকে ম্যাডামের বাসা থেকে লুকায় কোনো মতো রিক্সা উঠছে, আর উঠে এমন একটা এলাকা কোনো রিক্সা টিক্সা পাওয়া যায় না, গ্রাম অঞ্চলের মতো তো। পরে মানে উঠছি কোনো মতো রিক্সা উঠছি, এর মধ্যে ওরা সবাই মানে খবর পাওয়া গেছে যে আমি মাহিমকে রিক্সার মধ্যে নিয়েছি। পরে সবাই মানে চুরি টুরি নিয়ে নাকি মানে বের হয়ে গেছে যে আমাকে মারবে, মেরে আমার কাছ থেকে আমার বাচ্চা রেখে দেবে। পরে মানে ওরা কিছু হলে এ পর্যন্ত আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে নেয়। এবার লাস্ট যখন আমি আমার কাছ থেকে মানে আমি আমার শ্বশুর বাসা থেকে আসি, সেদিন ছিল সেপ্টেম্বরের 4 তারিখ। আমার হাজব্যান্ডের ফ্যামিলি মানে ওদের ফ্যামিলি সবাই মিলে ওদের নামে একটা মামলা হয় যে ওরা ধর্ষণ করছে পাশের বাড়ি একটা মেয়েকে, প্লাস হচ্ছে ওখান থেকে ছিনতাই করছে। তো ওদের বাসায় সবাই পলাতক থাকতো, আমার হাজব্যান্ডও পলাতক থাকতো, ও বাসায় আসতো না। পরে অনেক দিন এরকম বাসায় আসে না। পরে আমি বলি কি দেখেন আপনি বাসায় যে বাসায় আসেন না, আপনার ভয় কিসের, আপনি তো এগুলো করেন নাই। পরে বলে কি না এখানে পলাতক থাকতে হয়, এটা সেটা অনেক কিছু। পরে একদিন ও যেদিন বাসায় আসলো সেদিন আমি ওকে বলতেছি কি আচ্ছা আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? বাবা বলে কি বলো? বাবা বলে কি আমাকে একটু 5 মিনিট সময় দেবেন? ভাই আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলবো, তার কাছ থেকে আমার সময় চাই নিতে হয় যে 5 মিনিট সময় দেওয়া যাবে কিনা। পরে বলে কি পরে আমি বললাম কি যে কথা বলবো কিন্তু একটা শর্ত আছে, আজকে আমি কোরআন শরীফ নিয়ে কথা বলবো। আমি উঁচু করছি, তখন আমি প্রায় সময় রাতে তাহাজ্জুদ নামাজ পড়তাম। ভাই আমার হাজব্যান্ডের সাথে যে আমি প্রায় 5 থেকে 6 বছর সংসার করছি, তার সাথে কখনো আমার তেমন কোনো ভালো সম্পর্ক ছিল না, এটা আমি কখনো কাউরে বলিনি। প্রথম আমি মানে বুঝতাম না সে মানে একটু অসুস্থ ছিল। তো যখন জিনিসটা জানলাম আমি নিজে তাকে ট্রিটমেন্ট করাই, কিন্তু যখন সে সুস্থ হলো তখন সে আমাকে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, উনি পরে আসার পরে আমি কোরআন শরীফ নিয়ে বলতেছি কি দেখেন আমি আপনাকে কোরআন শরীফ ধরে ওয়াদা করি যে আপনি আমাকে সত্য কথা বলবেন, আপনি কেন আমার কাছ থেকে মানে আমাকে রাখছেন। আর হ্যাঁ ওনাদের ফ্যামিলিতে মানে একটা রেকর্ড আছে, মানে প্রত্যেকটা মানুষ অনেকগুলো করে বিয়ে করে। আমার যে দাদা শ্বশুর উনি বিয়ে করছে শুনছি 9টা, ওনার 7টা বিয়ে করছে, ওনার বাবা বিয়ে করছে 9টা, আমার বর্তমানে 3টা দাদি শাশুড়ি এখনো বাসায় আছে, মানে সবাই অনেকগুলো করে বিয়ে করে। আপনি বিয়ের আগে সব জানতেন না? সেটাই তো ভাইয়া, মানে শুরু থেকে তো মানে অনেক কথা বলা হয়নি, মানে ওনারা যে দেখতে এসে আমাকে বিয়ে করেছে, তো আমাদেরকে কোনো খোঁজ খবর কিছু নেওয়ার মানে কোনো সুযোগ দেরি করে বিয়ে করে চলে যাব, সেটাই তো মানে কে মানে আব্বু মা যে কি করলো। হ্যাঁ দুলাভাই দায়িত্ব নিয়েছে, আমার বোনের হাজবেন্ড দায়িত্ব নিয়েছে। পরে মানে বিয়েটা হয়েছে, ওনারা তেমন কোনো খোঁজ খবর নেওয়ার কোনো সুযোগই দেয়নি। তো যাই হোক, পরে এখন লাস্ট বাবুকে দেখছেন কতদিন আগে? 4 রাতের দিন দেখছি, তাও প্রায় প্রায় 2 থেকে 2.5 মাস পরে আমি সেদিন দেখছি। বাচ্চা এখনো ভয় পায় আপনার সাথে কথা বলতে? হ্যাঁ কিন্তু ভাইয়া ও আমার দিকে তাকায় না, কিন্তু আমি যদি অন্য কারো ফোনের মাধ্যমে ওকে যদি সুযোগ পাই তখন ও আমার সাথে অনেক কথা বলে, তখন ও আমাকে শেখায় দেয় আম্মু আমি এই টাইমে মাদ্রাসা থেকে আমাকে এসে চুরি করে নিয়ে যাও, তুমি না আমাকে একবার চুরি করে নিয়ে গেছিলা লুকায়া, এভাবে নিয়ে যাও, আমি তো তোমাকে ভালোবাসি আম্মু, আমি তো তোমাকে ভালোবাসি। তখন আমি ওরে জিজ্ঞেস করি যে মাহিম তোমার মায়ের নাম কি? ওরে তো ওই যে মেয়েকে বিয়ে করছে ওনাকে তো মা বলে কি আমার আম্মুর নাম সোনিয়া, আম্মু আমি তো তোমাকে ভালোবাসি। মানে ও অনেক চায় আমার কাছে আসতে, কিন্তু ওরা কিছু তো আমার কাছে আসতে দেয় না। আর ওকে শেখানো হচ্ছে যে ওর মা ওকে মানে রেখে আরেকটা ছেলের সাথে চলে গেছে। বোন, তোমার লাইফ স্টোরি থেকে মানুষ যদি শেখে কি শিখতে পারে বলো তো? সব থেকে বড় কথা হচ্ছে মানে বিয়ে করার আগে অবশ্যই অনেক বেশি যাচাই বাছাই করতে হবে। আর হচ্ছে নিজেরা যেমন আমি খুবই মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে, যার কারণে আমরা চাইলেও কিছু করতে পারি নাই। তো আর ওনারা হচ্ছে অনেক প্রতাপশালী, প্লাস ওনাদের এলাকায় ওনাদের খুবই দাপট আছে, তো যার কারণে এই ক্ষমতার জোরে আমরা কিছুই করতে পারি নাই। যেহেতু ভাইয়া এর মধ্যে আমি অনেক চেষ্টা করছি। আমি এই যে কিছুদিন আগে সে আমাকে বলছে কি যে সেনাবাহিনীর কাছে গেলে নাকি আমি আমার বাচ্চা পাবো, আমি ওখানে গেছি। তো ওখান থেকে ফোন দিছে, মানে যেখানেই যাই সেখান থেকে ওদেরকে ফোন দিলে ওরা মানে ডিরেক্টলি বলে দেয় যে ওর মা তো ওকে ফালায় রেখা চলে গেছে, এটা সেটা অনেক কিছু। তো হ্যাঁ লাস্ট আরেকদিন হচ্ছে 2023 সালে, 23 সালে আমার বাবা ডেঙ্গু হয়েছে, আমি হসপিটালে ভর্তি ছিল আমার বাবা, ওইখানে আমি ছিলাম। এর মধ্যে শুনতে পারি যে আমার হাজব্যান্ড একটা মেয়েকে ওখানে তাকে মানে বেঁধে রাখা হয়েছে। তো একটা স্ত্রী হিসাবে ভাই এটা আসলে মানা আমার কাছে খুবই কষ্টদায়ক ছিল।
এখানে হচ্ছে বাবার আব্বুর অনেক অবস্থা সিরিয়াস ছিল, ডক্টর মানে অনেক সিরিয়াস মৃত্যুর অবস্থা এরকম। আর ওখানে আমার হাজব্যান্ড না পারতেছে, বাবা মাকে বলতে না পারতেছে ওখানে যেতে। পরে আমি কিছুদিন পরে ওখানে যাই, যাওয়ার পরে আমি না জানার মতোই ছিলাম, কিন্তু ওনারা কেউ আমাকে কিছু জানায় নেই। তখন আমি মানে যখন জিনিসটা ক্লিয়ারলি জানলাম, উনি আমার হাজব্যান্ড আমার সামনে, ভাই আমি শুয়ে আছি, উনি আমার পাশে শুয়ে অন্য মেয়েদের সাথে মানে মানে একদম উচ্ছৃঙ্খলভাবে কথা বলতো, ওই মেয়েদের সাথে ভিডিও কলে একদম মানে খুবই খারাপভাবে কথা বলতো। এগুলো এখন আমার ফোনে আছে। তো যখন আমি জিনিসটা ধর্ষণ করছি তখন আমি এটা আসলে নিতে পারিনি। তখন আমি আমার ছেলেকে নিয়ে আসছি, আসার পর আমি ওনাকে নোটিশ পাঠাইছিলাম, ডিভোর্সের নোটিশ পাঠাইছি। পরে উনি আমাকে অনেক মানে করছে যে সনি আমি ভুল করছি এটা সেটা। তারপর 1 মাস পরে সে আমাকে নিয়ে যায় তার কাছে। এটা তো আমাদের ডিভোর্স হয় নাই, নিয়ে গেছে। তো বলছে উনি আর কখনো এরকম করবে না, এটা সেটা বাচ্চার দিকে তাকে আমি গেছি। যার পরে ওনারা সেই নোটিশটা মানে ফটোকপি করে অনেকগুলা রেখে দিছে। তো আমি প্রায় 9 মাস ছিলাম বাসায়। তারপরে হচ্ছে আবার এরকম ধর্ষণের এরকম ঝামেলা, এরকমই কাহিনী করতেছে উনি, আজকে এই মেয়ে কালকে সেই মেয়ে। তারপর এর মাঝখানে একদিন যখন অ্যাটেন্ড টু মার্ডারের কেসটা হয়, তখন ওনার প্রতি মাসে মাসে হাজিরা দিতে হয়। তো আমি তো আর এগুলো বুঝি না, উনি মাসে 2 বা 3 বার করে যাইতো। তো একদিন শুক্রবারে উনি হাজিরা দিতে গেছে, আমাকে বললো যে আজকে হাজিরা। আমি সেদিন সকালে উঠে ওনার শার্টটা আয়রন করে দিই। শুক্রবারে হাজিরা থাকে নাকি? সেটা আমি পরে জানতে পারছি, যে আমি তো এগুলো বুঝতাম না, আমি ভাবতাম যে হাজিরা দিতে গেছে। পরে যখন একদিন আমি আমার বাসায় ছিলাম, তো উনি আমাকে নিতে আসছে, আসার পর ওনার ফোনের গ্যালারিতে ঢুকে দেখি কি যে উনি ঘরের মধ্যে এরকম মেয়ে নিয়ে আসছে আর কি। পরে আমার বিছানা উনি মেয়েদের সাথে মানে অন্যভাবে ছবি টবি তুলছে, এগুলো আসলে দেখে আমি থাকতে পারিনি। পরে আমাকে বললো যে আমি হাজিরা দিতে গেছি, উনি বাসায় আসছে, আসার পরে ইমুতে রাত্রে 2টার দিকে উনি ঘুমাইছিল, রাত্রে 2টার দিকে ওনার ইমুতে ছবি আসছে, ছবি পাঠাইতেছে ওই মেয়েরা। তো পরে দেখি যে মানে গ্যালারির মধ্যে অনেকগুলো ছবি, যে বুকে জড়ায় ধরে ছবি তুলছে আর অনেক কিছু। পরে এগুলো তো আমি পরে বললাম যে আপনি না হাজিরা দিতে গেছেন, এটাই কি হাজিরা ছিল? পরে বাসায় বলছি, পরে আব্বু বলে কি শুক্রবার আবার কিসের হাজিরা? তো আমি বলি আব্বু উনি তো প্রায় সময় শুক্রবারে বের হয়, কিন্তু আমি তো আসলে জানি না যে উনি হাজিরা দিতে যায় না কই যায়। আমি তো এতদিন তাহলে ভাবছি উনি হাজিরা দিতে যায়, তাহলে এখন বুঝলাম তাহলে আসলে শুক্রবার যখন বের হইতো উনি কোনো হাজিরাতে বের হইতো না, উনি হয়তো বা কারোর সাথেই বের হইতো। পরে ভাই আমি এবার সেপ্টেম্বরে যখন আসলাম, পরে ওনাকে আমি বললাম কি দেখেন আপনি আমাকে কেন ছাড়েন না, মানে আপনাদের ফ্যামিলিতে একটা রেকর্ড আছে যে মানে এক একজনে অনেকগুলো করে বিয়ে করে এই জন্য, কিন্তু আমি আপনার কোরআন শরীফ ধরে বলতেছি, আমি সবাইকে আমি বলবো যে আমি খারাপ, আমার অন্য কারোর সাথে রিলেশন আছে যার কারণে আমি চলে গেছি, তাহলে তো আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না। কিন্তু আপনি বলেন তো সবাই জানে, মানে পুরা দুনিয়া জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আদৌ কি আমরা এই ঘরের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ? আমাদের মধ্যে কি কোনো ভালো সম্পর্ক আছে? পরে বলে কি, আমি বললাম যে আপনি কি আমার সাথে সংসার করতে চান? পরে বলে কি হ্যাঁ চাই। কিছুক্ষণ চুপ থাকার পর বলে কি হ্যাঁ চাই। তাহলে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই কেন? আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি, এটা আমার ভালো লাগে না। কয়েকদিন পর এই মেয়ের সাথে আমার কি কোনো পরিবর্তন হতে হবে? আপনি আমাকে বলেন। ভাই আমি খুব পজিটিভভাবে ওনাকে এই কথাগুলো জিজ্ঞেস করছি, কিন্তু উনি না মানে পরে আর কিছু বললো না। পরে যখন দেখলাম যে জিনিসটা ঝগড়া পর্যায়ে চলে যেতেছে, তখন আমি বলি কি আচ্ছা ঠিক আছে আপনি ঘুমায় থাকেন। পরে আমি রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেছি, উনি কী করলো মানে অনেক জোরে গান ছাড়ছে। পরে আমি নামাজ ভাঙা বাধ্য হয়ে আবার নামাজ ভাঙে আমি বলতেছি কি সাউন্ডটা একটু কমান, কিন্তু সে সাউন্ড কমায় না। পরে আমি নিজেই নামাজ থেকে উঠে আমি আরেক জায়গায় যাই শুয়ে পড়ছি। সেদিন ভাইয়া উনি আমাকে এত মানে এমনভাবে মারধর করছে, এর মধ্যে তো আরও অনেক কিছু বললামই না, আমি খুব মানে অল্পতে বলতেছি। শেষটুকু কিছু বলতে চান বোন? জি শেষে আর কিছু বলতে চান? হ্যাঁ, তো সেদিনই তো মানে মূল কাহিনী হচ্ছে সেদিন। পরে আমি অনেক মারধর করছে, এবং সেদিন আমাকে সে বলে যে আজকে তোকে মেরে মানে কেটে আমাদের ওদের বাসায় একটা পুষ্কুনি আছে, ওখানে মানে মাছ পালে, পর বলে কি এখানে ফেলে দেবো, যদি কেউ জিজ্ঞেস করে যে সনিয়া কই, বলবো যে অন্য একটা ছেলের সাথে পালায় গেছে এসে এগুলা। বলতেছিল তোমার জামাইয়ের অনেক ছবি ভিডিও আছে তোমার কাছে, আমাকে দেখাতে পারবে? জি অবশ্যই। দেখো আমার নাতিরাই একবার শোনো একটা রেকর্ডিং আছে, ওইটার মধ্যে হচ্ছে মূল জিনিস, কিন্তু রেকর্ডিংটা মানে এত মানে ওনার ওইটা হচ্ছে মূল প্রমাণ, কিন্তু মানে খুবই বাজে জঘন্যতম অডিও শুনতে চাই না, কথা। ভিডিও ছবি থাকলে আমি শুধু প্রমাণ দেখতে চাই। ভাই ছবিগুলো কি দেখাবো? না, আমাকে দেখা দাও। ছবিগুলো একটু নেগেটিভ। না, মানুষকে দেখাচ্ছি না। এটা হচ্ছে উনি ভিডিও কলে, মানে আমি কিন্তু ওনার পাশে শোয়া। তুমি পাশে শোয়া? হ্যাঁ,
ওনার পাশেই আমি আছি, কিন্তু উনি এরকম, তারপর আরো আরো অনেক কিছু আছে, মানে এক এক জায়গায় এক একটা। বুঝতে পারছি, বাদ দাও। এনিওয়ে, বুঝতে পারছি যে আসলে এই তোমার লাইফটা নষ্ট করার জন্য কে কেমন করে কি করছে। লাস্টলি বোন, তুমি আর এটা হচ্ছে যে ফেসবুকে ছেড়ে দিয়েছিল আমার শ্বশুর আইডি ঠিক আছে, থেকে যে বুঝছি। আমার ছেলেকে খুন করতে নিছে। তোমার ছেলের জন্য যদি তোমার কিছু বলার থাকে বলো। হ্যাঁ, ছেলের জন্য অবশ্যই এখানে আসার মূল কারণই হচ্ছে আমার ছেলে, তাছাড়া আর কিছুই না। আমি বলতে চাই যে মাহিম বাবা তোমাকে হয়তো বা অনেকে অনেক কিছু শেখাচ্ছে, যে তোমার মা তোমাকে ফেলে রেখে গেছে এটা সেটা, এবং প্রথম প্রথম তোমাকে শেখানো হয়েছে যে তোমার মা মরে গেছে, কিন্তু যখন ওরা জানতে পারলো যে এটা মানে মানুষকে তো, জীবিত মানুষকে তো আসলে মৃত্যু করা যায় না, এখন অনেকে বলে যে তোমার মা তোমাকে রেখে আরেকজনের সাথে চলে গেছে এটা সেটা। ওনাদের মূল মানে ওনাদের সেন্স ছিল বা আছে যে একটা সময় হয়তো বা 5 বছর 10 বছর আমি এভাবে থাকবো, একদিন না একদিন আমি কাউকে বিয়ে করব, তখন তুমি দেখে বিশ্বাস করবা যে হ্যাঁ আমার মা হয়তো এই লোকটার সাথে আসছে। কিন্তু বাবা বিশ্বাস করো, আমি এগুলো করি নাই। আমি ওরকম মা না যে তোমাকে ফেলে রেখে আমি আসছি। তোমার মা ছিল, আছে, থাকবে অবশ্যই। আমি অনেক চেষ্টা করছি, আমি আপ্রাণ চেষ্টা করছি, এখনও করতেছি, তোমার সাথে একটু দেখা করার সুযোগ ওনারা আমাকে দেয় না। তুমি যখন ইচ্ছা আমার কাছে অবশ্যই আসবা, আমি চাই তোমার কাছে, তুমি আমার কাছে আসো। আর আমি তোমাকে ফেলে রেখে আসি না, ওরা আমার কাছ থেকে কেড়ে রেখে দিছে তোমার কাছে, তোমাকে।